আশা করি আওয়াজ শোনা যাচ্ছে। আহ, আমরা আমাদের আজকে কমল কুমার মজুমদার এই গল্পের আলোচনার পর্ব 2 শুরু করছি। 23 তারিখ, অর্থাৎ পরশুদিন। যারা নেট পরীক্ষা দিচ্ছ তারা হয়তো অনেকেই আজকে যুক্ত হতে পারবে না, কিন্তু আমরা আলোচনাটা কন্টিনিউ করছি। তোমরা নিশ্চয়ই একটু দেখে নেবে পরে, কারণ এই কমল কুমার মজুমদার গল্পের যে আলোচনা আমরা রাখতে চাইছি, সেই আলোচনায় তার গল্প পাঠ আমাদের একটু সমস্যাবহুল বলেই বারবার মনে হয়। এবং কমল কুমার মজুমদারের গল্প পড়তে একেবারেই যে খুব সুখপাঠ্য অনুভূতি হয় এমনটা নয়, কিন্তু আমরা তো কেবল সাহিত্য কেবল সুখপাঠ্যর অনুভব নেওয়ার জন্যই পড়ি না। তো তার ফলে আমাদের এই জার্নিটাও আহ, এগোতে হবে, যেখানে এমন কিছু লেখা, যে লেখাগুলোর মধ্যেকার অবস্থানকে যদি আমরা মাথায় রাখি, দেখার চেষ্টা করি, তাহলে তার মধ্যে একটা অদ্ভুত প্যাটার্ন পাবো। যে প্যাটার্নটা সাহিত্যের বানিয়ে তোলা কথাটা আমি আপাতত বলছি বটে, কিন্তু এমনটা নয় যে মেন স্ট্রিম সাহিত্য ইকুয়াল টু বানিয়ে তোলা সাহিত্যের জগৎ, এটা ঠিক নয়। এই কথাটি আমি তোমাদের সামনে এখন বোঝার সুবিধার্থে রাখছি বটে। এই জন্য রাখছি যে সাধারণভাবে সাহিত্য পাঠ আমাদের একটা অনুভবের জগতে বারবার ফিরিয়ে দেয়, বা এক ধরনের আহ, অনুভূতির অবস্থানে আমাদেরকে নিয়ে যায়, যেখানে আমরা একটা নতুন কিছু রিয়েলাইজ করি, বা এক ধরনের আমাদের কিছু বোধের জন্ম হয়, যে বোধটা আমরা প্রতিদিনের যাপনের মধ্যে দিয়ে পাচ্ছিলাম না। সাহিত্য আমাদের একটা অভূতপূর্ব অবস্থানের মধ্যে সেটার আস্বাদন করায়, যে কারণে শোক, যে কারণে ক্রোধ, যে কারণে আহ বাস্তব জীবনের যে অনুভূতিগুলো আমাদেরকে খুব বিরক্তি দেয়, আমাদেরকে আহ এক ধরনের আহ আমরা বলতে পারি যে একটুখানি আহ দ্বিধার মধ্যে ফেলে। তো সেই অনুভূতিগুলো আমরা দেখতে পাই সাহিত্যের জগতে কোথাও গিয়ে একটা আহ্লাদিতে আস্বাদনের জগতে পৌঁছে যায়। তো তার ফলে এই সাহিত্যের জগৎটাকে আমরা খুব রেসপেক্ট করি আহ, এই জায়গা থেকে, যে জীবনের ভাষ্য, তেমন ভাবে জীবনের ভাষ্যটাকে অনেক সুন্দর করে বলা হলো, বা জীবনের প্রতিদিনকার ঘটনাটাকে একটা অভূতপূর্ব মায়া দিয়ে গঠন করা হলো, যার ফলে আমরা সেই ছোট ছোট জিনিসগুলোকে খুব আহ কাব্যিক ভাবে চিনতে পারলাম। এইটা মেন স্ট্রিম সাহিত্য আমাদের সামনে রাখে। কিন্তু এই মেন স্ট্রিম সাহিত্যের বানিয়ে তোলা জগৎও একটা সময়ের পর আমরা যখন দেখি ঝরে পড়ছে, নড়ে পড়ছে। তার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমাদের চারপাশ। আমরা যখন বারবার এই কথাটা বলতে অভ্যস্ত হই যে এখন ফুল খেলবার দিন নয়, দেখবে যখন আমাদের চারপাশ প্রচন্ড বিক্ষুব্ধ থাকে, আমাদের চারপাশ যখন প্রচন্ড আহ চঞ্চল থাকে, আমরা তখন খুব একটা কাব্য করার মুডে থাকি না। তখন আমাদের প্রচন্ড আলুলায়িত প্রেমের রোম্যান্টিসিজম বা সাহিত্যের যে অন্যান্য জনরাগুলো আছে, সেগুলো আমাদেরকে একটা খুব রাগিয়ে দেয়, একটা একটা বিরক্তি জন্মায়, যে যে কারণে কল্লোলদের রবীন্দ্রনাথের প্রতি একটা বিরক্তি জন্মেছিল। কল্লোলদের কল্লোল গোষ্ঠীর লেখকদের মধ্যে একটা বিরক্তির উদ্রেক এই জায়গা থেকেই হয়েছিল, যে রবীন্দ্রনাথ এই বিশ্বযুদ্ধের মাঝখানে দাঁড়িয়েও কিভাবে এরকম রোম্যান্টিসিজমের কল্পনার জগতের আনন্দবাদকে প্রতিষ্ঠা দিতে পারে। এখন দুটোই সাহিত্য। আনন্দবাদকে যেটা যেটা আনন্দবাদকে প্রমোট করছে, বা যে বিষয়টা কমপ্লিটলি এক ধরনের মানুষের স্বস্তির কাঠামোকে নির্মাণ করছে, সেটাও সাহিত্য। কালিদাসের মেঘদূত অবশ্যই কালোজয়ী সাহিত্য, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে ইউলিসিসেও সাহিত্য। বা যে সাহিত্যগুলো দস্তয়েভস্কির কথা আমরা জানি, যেগুলোর প্রচলিত অর্থে কোনো কাঠামো নেই, একটা জীবনে সেটাও জীবনের ভাষ্য, কিন্তু সেই ভাষ্যের একটা অবজেক্টিভিটি বা একটা নৈর্ব্যক্তিকতার জগৎ এইখানে তৈরি করে দেওয়া হয়েছিল, যে আমরা ঠিক বানিয়ে বা প্রলেপ দিয়ে তবকের সাহায্যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করব না। আমরা এমন ভাবেই সাহিত্যটাকে রিপ্রেজেন্ট করব,
যেটা আমরা কমপ্লিটলি অনুভবের মধ্যে, তাকে কোনো ফিল্টারেশন বা তার ভেতরে কোনো রকমের আলাদা রকমের পর্দার এই জায়গাগুলোকে আমরা রাখবোই না। তোমরা বলতে পারো তাহলে সেটা সাহিত্য হচ্ছে কিভাবে? আমরা যদি সাহিত্যের ওই বানিয়ে তোলার ওই চিত্র কোটানকোট সঙ্গীতের ব্যাপারটিকে নাই রাখি, তাহলে সেই সাহিত্যটাকে আমি কিভাবে বলবো সেটাও এক ধরনের সাহিত্য। সেটা তো তাহলে আমাদের, আমরা যেমন যেমন অনুভব করছি তারই একটা বিমূর্ত প্রকাশ হতে পারে। আমরা এই কারণে এটাকে সাহিত্য বলবো যে সেটা শুধুই আমি যেমন ভাবছি তেমনটা বলে দেওয়া নয়, এমন ভাবে বলা যে সেই কাঠামোহীনতার মধ্যেও, ওই বিচ্ছিন্ন অনুভবের মধ্যেও একটা গভীর কোনো নিগুড় ব্যঞ্জনাকে প্রযুক্ত করে দিতে পারছেন। এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ। আমরা যে সাহিত্যগুলো পড়ে খুব বিরক্ত হই, যে সাহিত্যগুলো পড়ে আমাদের ভীষণ অস্বস্তি হয়, সেই সাহিত্যগুলোর মধ্যে, কাঠামোহীনতার মধ্যেই এমন কিছু থাকে। সেই এমন কিছুটা কি কমল কুমার মজুমদার আমাদেরকে হাতে করে চেনাচ্ছেন। এর আগে বাংলা সাহিত্যে কল্লোলদেরকে আমরা পেয়েছি, কল্লোল লেখক গোষ্ঠীকে আমরা পেয়েছি, কিন্তু আঙ্গিকের দিক থেকে এত ভয়ানক রকম ভাবে, বিষয়ের দিক থেকে এত ভয়ানক রকম ভাবে, এবং না বলা গল্পের গল্পহীনতার দিক থেকে এত ভয়ানক ভাবে কোন লেখককে আমরা প্রথম পাচ্ছি সচেতন ভাবে কমল কুমার মজুমদারের মধ্যে। যে কারণে কমল কুমার মজুমদারের লেখা হয়তো আমরা জনপ্রিয় করে উঠতে পারিনি, কিন্তু তার ঐতিহাসিক গুরুত্বকে সরিয়েও রাখতে পারছি না। এখন ঐতিহাসিকতার জায়গাটা আমরা এর আগের দিনের ক্লাসে বলার চেষ্টা করেছিলাম। যারা শুনেছিলে লাইভে তারা জানো যে এটা এটা এটার একটা দ্বিতীয় অবস্থান সাহিত্যের ক্ষেত্রে তৈরি করে দেওয়ার চেষ্টা, বা আমরা বলতে পারি একটা ভিন্নমাত্রিক অবস্থানকে সাহিত্যের জগতে তৈরি করে দেওয়ার চেষ্টার জায়গা থেকে এই অবস্থার উৎপত্তি, যেখানে কমল কুমার আমাদেরকে চেনাচ্ছেন, জানাচ্ছেন, বোঝাচ্ছেন যে একটা খুব বিচ্ছিন্ন ভাবনার গ্রন্থিহীনতার মধ্যেও অদ্ভুত রকমের চেতনা প্রবাহের স্রোত বয়ে যেতে পারে। আমরা জুথির কথা পড়ছিলাম। এই জুথি একজন বালিকা, এই জুথি একদম কমপ্লিটলি তার ভেতরের কোনো গভীর জটিল মনোভাবনার কথা আদৌ থাকার কথা ছিল না। আমি আজকে আমি তোমাদের গ্রুপে বলেছিলাম কয়েকটি গল্প পড়ে রাখতে হবে এই বিষয়টার সাপেক্ষে, কিন্তু আমি গল্পের নামগুলো পাঠাইনি এই কারণে, কারণ আজকে কতগুলো গল্পের নাম বলতে বলতে যাব এবং কোন কনটেক্সটে এটাকে পড়তে হবে সেটা সামনে একটু তোমাদের না বলে দিলে তোমরা হয়তো সেই গল্পগুলোকে ঠিক ধরতে পারবে না বা গ্রিপের মধ্যে আনতে পারবে না। এই জায়গা থেকেই আমি আজকে প্রথমে আমাদের কমল কুমার মজুমদার পর্ব 2 আলোচনার প্রথমেই কতগুলো গল্পের নাম বলছি, কমল কুমার মজুমদারেরই কতগুলো গল্পের নাম বলছি, যে গল্পগুলো আমাদের এই ভিন্ন সাহিত্য বা যাকে আমরা এক কথায় কোটানকোট নিম সাহিত্য বলছি, নিম সাহিত্য আন্দোলন নিয়ে কিন্তু সেভাবে কথা হয় না। যতটা কথা হয় শ্রুতি, যতটা কথা হয় হাংরি, যতটা কথা হয় অন্যান্য মেনস্ট্রিম সাহিত্য বিরোধী বিভিন্ন অবস্থানকে কেন্দ্র করে, বাংলায় নিম সাহিত্য কথাটাই প্রায় কেউ জানে না। মানে নিম শব্দটা, কমল কুমার মজুমদারের এই নিম অন্নপূর্ণা গল্পের যেই নিমত্ত, এই এই বিরক্তি না সাহিত্য, সেটাও যে একটা মুভমেন্ট হয়েছিল এটা প্রায় আমরা অনেকেই জানি। এটা না জানার একটা বড় কারণ হচ্ছে এর মাদার যে এর মাথা যে হাংরি, সেই হাংরি থেকে পরবর্তীকালে অনেকগুলো ছোট ছোট সাহিত্য মুভমেন্ট কিন্তু বেরিয়ে এসেছিল, যাদের প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। এই না সাহিত্যের দৃষ্টিভঙ্গিটা কিন্তু কমপ্লিটলি ছিল একটা কাঠামোহীনতার দিক থেকে মানুষকে গভীরতর কোনো ভাবনার বোধে প্রতীত করা, যেটা তোমাকে সরাসরি বিরক্তি দেয়, তাকেই সাহিত্যের জায়গায় তুলে আনা। এখন তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো, কল্লোলরাও তো এই একই কাজ করেছিল। চারপাশের প্রচন্ড কষ্টের, চারপাশের প্রচন্ড নিচুতলার মানুষের জীবন যাপনের কদর্য জায়গাগুলোকেই তো তারা সাহিত্যে স্থান দিচ্ছিলেন। তার সাথে কমল কুমার মজুমদার কৃত নিম সাহিত্য এবং পরবর্তীকালে নিম সাহিত্য আন্দোলনের তফাৎ কি, বা তার সাথে হাংরি শ্রুতি সাহিত্য আন্দোলনেরই বা তফাৎ কি? এর মেজর তফাৎটা হচ্ছে তারা কোনো কাঠামো বা কোনো গল্পের একটা পরিসরের মধ্যে থেকেও তার বানিয়ে তোলা প্লটের জগৎটিকে ভেঙে দিতে চায়। এটা আমরা হাংরি জেনারেশনের মধ্যেও দেখিনি। তারা গল্পের কাঠামোটাকে বা বিষয়ের কাঠামোটাকে অ্যাটাক করেছে,
সিস্টেমকে অ্যাটাক করেছে, কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে একটা গল্পই বলতে চেয়েছে, নিটল গল্প। আমরা প্লট কাকে বলি? একটা শুরু আছে, মাঝখান আছে, একটা শেষ আছে, এবং সেই গল্পটার মধ্যে যাই একটা ব্যঞ্জনাকে কেন্দ্র করে গল্পকার বিষয়টাকে সাজাক না কেন, সেটাকে কিন্তু আমি আদি মধ্য অন্তের গ্রন্থিবদ্ধতার জায়গাতেই ফেলতে পারবো। কল্লোলদেরকেও ফেলতে পেরেছি, হাংরি শ্রুতি সাহিত্যের গল্প উপন্যাসকেও ফেলতে পারবো। কবিতার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল, আমি কবিতার মধ্যে আমি এখন ঢুকবো না। নিম সাহিত্য এই দুটো দিক থেকে, একটা হচ্ছে বিরক্তির উপকরণ, যা প্রতিদিনের খুব ছোট ছোট যাপনের মধ্যে দিয়ে আমরা অনুভব করি, কিন্তু সাহিত্য খুব রাজনৈতিকভাবে তার পাশ এড়িয়ে যায়। সাহিত্যের একটা বড় অংশ মনে করে যে এগুলোকে ঠিক আর বলার প্রয়োজন নেই। একটা যুথির বয়সী বালিকা পিঞ্জরাবদ্ধ টিয়া পাখির সামনে দাঁড়িয়ে কি বা অনুভব করতে পারে? তার কি এত কিছু ভাবার অধিকার আছে, বা তার কি এত কিছু ভাবার মতো পরিণতি হয়েছে, বা তার মানসিকতার গ্রোথের জায়গাটাও কি তৈরি হয়েছে? এইটা যে সাহিত্য ভাবতে পারে না, সেই সাহিত্যের বিরোধিতার জায়গা থেকেই নিম সাহিত্যের জন্ম। আর কমল কুমার মজুমদার হচ্ছে তার আভাগার্ড বা ভ্যানগার্ড, একেবারে শুরুর শুরু। এবং আমরা আগের দিনের ক্লাসে এটাও প্রমাণ করতে করতে যাচ্ছিলাম যে গল্পের মধ্যে এই পরতগুলো কিভাবে তৈরি হচ্ছে। শুধু নিম অন্নপূর্ণা পড়লে আমাদের এই পরতের জায়গাটা ক্লিয়ার হবে না। তার জন্য কয়েকটা গল্প, যে গল্পগুলো অবশ্যই তোমরা নেটের পার্সপেক্টিভে নাই বা পড়তে পারো, কিন্তু কমল কুমার মজুমদারের এই অবস্থান এবং এই কেন্দ্রিক অন্যান্য গল্পগুলো, শুধু কমল কুমার মজুমদারকে নিয়েই আমরা চলছি না, আমরা এখান থেকে একটা প্যাটার্নে যেতে চাইছি। সেই প্যাটার্নের জায়গাতেও আমরা ধীরে ধীরে এই বিষয়টাকে রাখার চেষ্টা করব। প্রথম গল্পের নাম হচ্ছে পিঙ্গলাবর্ত। কমল কুমার মজুমদারের গল্প সমগ্র পিডিএফ হোক বা যে কোনো বই যদি তোমাদের কাছে থাকে, এই গল্পগুলো গল্প সমগ্রের প্রতিটাতেই তোমরা খুঁজে পাবে। পিঙ্গলাবর্ত হচ্ছে প্রথম গল্প, দ্বিতীয় গল্প হচ্ছে প্রিন্সেস, আর তৃতীয় গল্প হচ্ছে লাল জুতো। আবার বলছি, তিনটে গল্পের কথা আমি তোমাদের বলবো, একটা পিঙ্গলাবর্ত, একটা প্রিন্সেস, আর একটা লাল জুতো। তোমাদের যে তিনটে গল্পের কথা আমি এই মুহূর্তে বললাম, পিঙ্গলাবর্ত, প্রিন্সেস আর লাল জুতো, তিনটে গল্পই তোমরা প্লট যুক্ত গল্প হিসেবেই দেখতে পাবে। তোমরা একটা আদি পাবে, একটা মধ্য পাবে, একটা অন্তও পাবে। গল্প তিনটের মধ্যেই একটা ক্রোনোলজি তোমরা আবিষ্কার করতে পারবে প্লটের। কিন্তু যত তোমরা গল্পটার মধ্যে যাবে, তিনটে গল্প, যে তিনটে গল্পের নাম আমি নিলাম, প্রত্যেকটির ক্ষেত্রে একটা বিশেষ কমন ফ্যাক্টর তোমরা যদি একটু সচেতনভাবে আমার কথাগুলোকে মাথায় রেখে পড়ো, তাহলে আবিষ্কার করবে আসলে এই গল্প না থাকার মানেটাই এই গল্পগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। গল্প না থাকার মানে, মানে এই যে আমরা আমরা গল্প শুনতে ভালোবাসি কেন, আমরা গল্প বা উপন্যাস পড়তে ভালোবাসি কেন? কারণ আমাদের মনে হয় যে জীবনের খুব ছোট ঘটনাও একটা বিশেষ মুহূর্তে এমন বড় কিছু হয়ে উঠতে পারে যেটা আমরা প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে দিয়ে ধরতে পারি না। এবং সেটাই সাহিত্যিকেরা গল্প উপন্যাসের মধ্যে খুব সুন্দরভাবে একটা নিটোল শুরু, তার ক্লাইম্যাক্স, তার শেষ হওয়ার অবস্থানের মধ্য দিয়ে সাজাতে পছন্দ করেন, এবং সেই জায়গায় আমরা নিজেদেরকে রিলেট করতে পারি। এই গল্পগুলোতে পড়ে তোমাদের হঠাৎ হঠাৎ মনে হবে যে এইভাবে আচমকা আচমকা সম্পর্কগুলো বদলে যাচ্ছে, মানুষের চিন্তা ভাবনা বদলে যাচ্ছে। আসলে গোটাটাই হচ্ছে খুব বিচ্ছিন্ন ভাবে মনে হবে। তোমরা একটা প্লট পাবে, চরিত্রের কিছু কার্যকলাপ পাবে, কিন্তু আলটিমেটলি তাদেরকে বাঁধতে পারবে না, কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদেরকে নিয়ে যেতে পারবে না। তোমাদের মনে হবে তাহলে এই গল্পগুলোর উদ্দেশ্যটা কি? কেন তাহলে আমরা কমল কুমার মজুমদার পড়বো, যার গল্পের কোনো মানে নেই? এটা কেবলই একটা খুব অ্যাবসার্ড ব্যাপার হয়ে যাচ্ছে না, যেখান থেকে আমরা কেবলই কতগুলো বিচ্ছিন্ন ভাবনাকে মনে করব খুব গভীর গভীর কথা বলে দিলেন। এটাই কি কমল কুমার মজুমদার? না। এটা বোঝানোর জন্যই এই তিনটে গল্পের নাম আমি তোমাদেরকে নিলাম, কারণ আজকে তার নিম অন্নপূর্ণা গল্প যেখানে থেমেছিলাম সেখান থেকে এই আলোচনাটা যেখানে শুরু হবে, তোমাদেরকে ধরানোর চেষ্টা করব যতটা সম্ভব। কারণ কমল কুমার মজুমদারকে কেবল একটা গল্পের পরিপ্রেক্ষিতে ধরানোটা একটু চাপের, এবং তার সাহিত্য ভাবনাকে ধরানোটাও একটু চাপের। তবু আমি আমাদের নেটের কথা মাথায় রেখে এবং কমল কুমার মজুমদারের
মতো অন্যান্য গল্প যেগুলো আমাদের পড়তে হবে এরপর, তাকে ধরানোর লক্ষ্যে আমি কতগুলো জায়গা আজকের গল্প আলোচনায় ধরানোর চেষ্টা করছি। এটাকে মাথায় রেখেই 3টে গল্প যেটা লাইভে বললাম, তোমরা যদি পড়ে ফেলো তাহলে মোটামুটি রকম ভাবে এই নিম সাহিত্য না সাহিত্য, গল্প না বলার গল্প, নিম সাহিত্যের একটা বড় মুভমেন্টের লব্জ ছিল অবিকৃত অভিজ্ঞতা বা গল্প না বলার গল্প, সেই ধারণাটাকে খানিকটা হলেও ছুঁতে পারবে। আমরা চলে যাচ্ছি সরাসরি যুথির কথায়। আমরা দেখতে পাবো যে যেখানে আমরা থেমেছিলাম, তার খাঁচায় বদ্ধ টিয়া পাখিটি হাত কেটে দিয়েছিল এবং সেই হাত কাটায় প্রচন্ড একটা চিৎকারে এ বাড়ির যে নবীনা বউ, সে তার একটা খুব অদ্ভুত বিবরণ দেওয়া হয়েছিল যে ওই চিৎকারে চমকে যাওয়ার থেকেও বড় করে তোলা হয়েছিল তার স্নানের সাজ পোশাককে। সেইখানে অব্দি আমরা থেমেছিলাম, তারপর থেকে আমরা শুরু করছি। যুথির পালাবার কোনো পথই ছিল না। আমি এখানে একটা কথা বলে রাখি, আমরা খেয়াল করব, আমরা যখন কমল কুমার মজুমদারের গল্প পড়ছি বা কমল কুমার মজুমদারের গল্পকে ছুতে ছুতে যাচ্ছি, তখন একটা জিনিস আমরা একটুখানি মাথায় রাখার চেষ্টা করব, যে তিনি মাঝে মাঝেই এমন কতগুলো লাইনকে জুড়ে দেবেন, এমন কতগুলো অবস্থানকে জুড়ে দেবেন, যেটাই কিন্তু মানে গোটা গল্পের ক্ষেত্রে খুব কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। যেমন এখানে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, যুথির পালাবার কোনো পথ ছিল না। আচ্ছা, তোমাদের কাছে যদি এটা রাখা হয় যে যুথির কি সত্যি পালাবার কোনো পথ ছিল না, মানে টিয়া পাখিটি তার আঙুলটি কামড়ে ধরেছে, সে চাইলে সেটাকে ছাড়িয়ে পালিয়ে যেতে পারতো, তাহলে এই কথাটি বলার অর্থ কি যে তার পালাবার কোনো পথ ছিল না? আমরা এই লাইনটাকে একটু মাথায় রাখতে চাইছি, ফিরে আসবে এই লাইনটা পরে। ভয়ে, বিশেষত যন্ত্রণা এবং কিয়ৎ পরিমাণে লজ্জায় তার আনন পিঙ্গল চক্ষুদয় জলে কালো, মুখখানি পার্শ্ববর্তী শূন্যতায় আটকে জমে আড়ষ্ট এমতো মনে হয়, আর যে সে বিবিধ সুকৌশল ভঙ্গি সহকারে তা খুলে আনবার প্রাণান্ত চেষ্টা করে, এবং ঠিক এই সময় ডান হাতের আঙুলটি চেপে ধরবার উচিত বুদ্ধি তার হয়েছিল। এতে করে গায়ের জামাটি খুব আশ্চর্য যে মাত্র এক পাশেই খুলে পড়েছিল এবং যন্ত্রণায় আর একবার সে চিৎকার করেছিল। এই হৃদয় বিদারক শব্দে পরিচ্ছন্ন শুভ্র লক্ষ্মীশ্রী যুক্ত বাড়িখানি বিড়ালের চোখের মতো বড় হয়ে গিয়েছিল এবং তন্নিত্য এই গৃহস্থ চিনি পাতা জীবন মুহূর্তকালের জন্য পাষার অক্ষরের মতো নিষ্পেষিত শব্দ করে ওঠে। সোজা কথায় আমরা যদি খেয়াল করি, হ্যাঁ ঘরে, আমরা যদি খেয়াল করে দেখি যে এই গোটা প্যারাগ্রাফটা মধ্যে কোনো টানা সিম্পল সেন্টেন্স নেই এবং সেই সরল বাক্যগুলোকে দাড়ি দিয়ে ভাঙার কোনো চেষ্টা নেই, একটা নিরবচ্ছিন্ন চেতনা প্রবাহের মতো পরপর পরপর বলতে বলতে যাওয়া হচ্ছে। মানে একটা বাচ্চা মেয়ের আঙুল কামড়ে ধরেছে একটা টিয়া পাখি এবং সেখান দিয়ে হাতে ব্যথায় মেয়েটি কোকিয়ে উঠেছে, ব্যথায় মেয়েটি প্রচন্ড ভাবে চিৎকার করে উঠেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তার মনের ভেতর এগুলো চলছে, নাকি কমল কুমার মজুমদার এইভাবে ভাবার চেষ্টা করছে? দুটো প্রশ্ন এখানে উত্থাপিত হচ্ছে। এই যে এতগুলো ভাবনার কোলাজকে পরপর জুড়ে দিলেন, সেই ভাবনার কোলাজের মধ্যে এই বর্ণনাটা কার, লেখকের নাকি যুথির মনের ভেতরে? এর পরিষ্কার উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। কখনো মনে হবে এটা যুথির ভেতরেই চলছে এরকম জটিল ভাবনা, আবার কখনো মনে হবে যে লেখক বর্ণনা করছেন তিনি প্রচন্ড। আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? আচ্ছা, কোনো কারণে বোধহয় ভিডিওটি অফ হয়ে গেছে। আমি একটু অনুরোধ করব আমাকে দেখা যাচ্ছে কিনা বলুন।
এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, কোনো কারণে টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আমি আবার আলোচনায় ফিরে আসছি। তো যেটা বলছিলাম, আমার আলোচনায় ফিরে আসছি। আমাদের আহ, কমল কুমার মজুমদারের গল্পগুলো পড়তে গিয়ে প্রথম যে প্রশ্নটা মাথায় জাগবে সেটা হচ্ছে এই ভাবনাগুলো, এই যে ভাবনার স্রোতগুলো বিচ্ছিন্নভাবে কাট 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 করে কতগুলো পরপর সেন্টেন্স গুলোকে সাজিয়ে বলার চেষ্টা করছেন তিনি, এটা কার মধ্যে চলছে? চরিত্র নিজের ভেতরে ভাবছে এভাবে, নাকি লেখক ভাবাচ্ছেন? প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথার মধ্যে রেখে যাও। আবার এটার মধ্যে ব্যাক করব, যুথির কথায় আবার চলে যাচ্ছি। দ্বিতীয় চিৎকারে, তাহলে প্রথম চিৎকারে আহ আমরা দেখতে পাই ওই বউটি প্রচন্ড চমকে উঠেছিল, আরেকবারের জন্য সে চিৎকার করে যুথি। দ্বিতীয় চিৎকারে এবাড়ির বিধবা গিন্নি খেতুমিত্তিরের মা ছুটে আসবার চেষ্টা করেছিলেন, কেননা তার ভিজে কাপড়েই তাকে অনেক শুদ্ধ কাজ করতে হয়। মুখে তার এ সময়োচিত অষ্টোত্তর শতনাম বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর পদে সে থেমেই কি হলো বাক্য ভিজে কাপড়ে এখনো কিছু ব্যস্ততার শব্দ ছিল। এ কারণে যে সম্মুখবর্তী দৃশ্যে কিরূপ ভঙ্গি যে করা উচিত তা ভাববার মতো তার অবকাশ ছিল না। হয় তিনি বেশি করে আলো অথবা বেশি করে ঝাপসা কিছু দেখেছিলেন। তার দেহটি কেবলমাত্র কর্তব্য বশে সম্মুখে এবং সূচি বায়ু তার জন্য, ভালো করে খেয়াল করবে এই লাইনটা, তার দেহটি কেবলমাত্র কর্তব্য বশে সম্মুখে এবং সূচিবায়ুতার জন্য পিছনে দুলে গিয়েছিল, আর মুখে বারবার একই কথা ধ্বনিত হয়েছিল, ওমা কি সর্বনাশ গো কি সর্বনাশ। তার স্বরের মধ্যে যথাযথ অসহায়তা ছিল। ইতিমধ্যে নবীনা বউটি কোনো ক্রমে এখানে এসেছিল, তখনও বা হাতে সায়াটি আট করে ধরা, একেবারে ঝটিতি গিট বেঁধেই যখন সে জুইতিকে সাহায্য করতে যাবে তৎক্ষণাৎ থমকে গেল। কেন থমকে গেল? কেননা খেতুর মা আপনার গায়েগতর খেলিয়ে বসেছিল। বলি, হ্যাঁ গা, তুমি কি পাগল হলে নাকি? বললে বড় অন্যায় হয়, সাধে কি তোমার ভাগারে কোল? বলি, স্নান করেছো না? ওকে ছুলে আবার কাপড় জুটবে? ইত্যাকার বাক্যে বুঝা গেল খেতুমিত্রের মা খানিক নিশ্চিন্ত, খানিক সমঝে উঠতে পেরেছিলেন এবং আপন পুত্রবধূকে নিবারণ করে এবার জুথিকে ধমক দিয়ে বললেন, নে নে হারামজাদি আঙুলটা, মরণ হ্যাঁ কাটলো কি করে? খেয়াল করো, এই গোটা বর্ণনাটার মধ্যে একটা প্রচন্ড পরিমাণে অস্পৃশ্যতার ব্যঞ্জনা আছে এবং সেটা খুব পরিষ্কারভাবেই আছে। এখানে কোনো রকম রাগঢাক লেখক করেননি এবং আমাদের কাছে তাকে কেন্দ্র করে কোনো বড় ফুলিয়ে ফাঁপিয়ে কিছু বলতেও চাননি। কিন্তু যেটা মজার কথা, প্রথম চিৎকার আর দ্বিতীয় চিৎকারের মধ্যে যে ডাইমেনশনগত তফাৎটা ঘটে গেছে সেটা কি তোমরা ধরতে পেরেছো? আমি বলছি, কমল কুমার মজুমদারের গল্প পড়তে গেলে এই বদলগুলোকে ধরা যায়। বারবার যে শিফটিং এর জন্য আমরা বিপদে পড়ি কমল কুমার মজুমদারের গল্প পড়তে গিয়ে, সেই শিফটিং গুলোই তার গল্পের মূল ঐশ্বর্য। আমি খুব সহজভাবে ধরানোর চেষ্টা করছি। কমল কুমার মজুমদারের গল্প পাঠ এই কারণেই সমস্যাজনক যে তিনি খুব দ্রুত শিফট করেন ভাবনাগুলো। আমি একটা চরিত্রের ভাবনা পড়তে পড়তে যাচ্ছিলাম, হঠাৎ করে সেই চরিত্রটি এমন একটা ভাবনা এসে উপস্থিত হলো, আমি আগেরটার সাথে কোনো সঙ্গতি সূত্র সাধন করতে পারলাম না। আমার মনে হলো এই লোকটা জাস্ট লেখার জন্য লিখেছে, আমার মনে হলো এই লোকটা জাস্ট বলার জন্য বলেছে, আমার মনে হলো এই লোকটা জাস্ট কতগুলো বিচ্ছিন্ন ভাবনা সাজিয়ে প্রচন্ড পাণ্ডিত্য ওস্তাদি দেখাতে গিয়ে সাহিত্যটাকে সাহিত্যই রাখেন। এই কথাগুলোকেই কমল কুমার মজুমদারকে শুনতে হয়েছিল। তার গল্পগুলো যখন প্রকাশ পাচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায়, তখন তার দুর্বোধ্যতার জন্য এই কথাগুলোই তিনি হজম করেছিলেন, কিন্তু তিনি তার লেখা থেকে এতটুকু সরেননি, কারণ জানতেন কখনো না কখনো, কোনো না কোনো সময় এই শিফটিং এর বদলগুলো পাঠক ধরতে পারবে। আমি তোমাদের কাছে রাখতে চাইছি প্রথম চিৎকার যুথির আর দ্বিতীয় চিৎকার যুথির মধ্যে একটা অদ্ভুত ডাইমেনশনগত বদলকে গল্প না বলেও জুড়ে দিলেন গল্পের মতো করে। প্রথম চিৎকারের ক্ষেত্রে যে আপৎকালীন
বিপদের সম্ভাবনাটাই মুখ্য ছিল। দ্বিতীয় চিৎকারে তা ক্রমশ বদলে গেল যুথির তার ব্যাকগ্রাউন্ড, তার বড় হয়ে ওঠা, তার জাত, তার এভরিথিং। মানে এখানে স্নান করেছি, স্নান করে যুথিকে না ছোঁয়ার ভাবনাটা ছিল সেকেন্ডারি, কিন্তু সেইটা প্রাইমারি হয়ে উঠছে দ্বিতীয় চিৎকারের সময় থেকে। প্রথম চিৎকারের ক্ষেত্রে যে প্রচন্ড পরিমাণে একটা সত্যি সত্যি কি হলো রে যুথি তোর, এইটা বলে ছুটে যাওয়ার প্রণোদনা ছিল, দ্বিতীয় চিৎকারে কিন্তু সেটা থমকে যাচ্ছে। বারবার দেখো থমকে যাওয়ার কথা। প্রথম চিৎকারে ওই নবীন গিন্নিটির সাজ পোশাকের কথাই মুখ্য করে তুলেছিলেন এবং সেটা নিয়েই দৌড়ে যেতে চাইছে, চিৎকারে চমকে উঠে। যখন দ্বিতীয় চিৎকারটা করছে যুথি, তখনও কিন্তু ওই দ্বিতীয় যে বউটি তারই স্নানের বিভিন্ন উপকরণের বর্ণনা দিতে গিয়ে থমকে যাওয়ার কথা বলা হচ্ছে। এইবার একটা অবস্টাকল, একটা বাধা, যে বাধাটাই যুতি এতক্ষণ ধরে ওই খাঁচাবদ্ধ পাখির রূপকে নিজেকে কল্পনা করার চেষ্টা করছিল, কিন্তু ভাষা পাচ্ছিল না। কমল কুমার মজুমদার এর ভাষাগুলো খালি বসিয়ে দেন। মানে ব্যাপারটা অনেকটা এরকম, যদি যুথি লিখতে পারত, যদি যুথি এক্স্যাক্টলি তার অনুভবগুলো বলতে পারত, তাহলে সে এভাবে বলত। না বলা গল্পের মধ্যেও এইভাবে গল্প জুড়ে দেওয়াই কমল কুমার মজুমদারের শিল্পের অন্যতম বৈশিষ্ট্য। এখনো অবধি আমরা তার খুব সামান্য কতগুলো ছিটে পেয়েছি, একটু পরেই আমরা এগোতে এগোতে যাব, তোমরা আশা করি ধরতে পারবে। আমি চেষ্টা করছি সেটা যতটা সহজভাবে বলা যায় ততটা সহজভাবে বলার। আমরা দেখতে পাচ্ছি, আমি একটুখানি জুম করে নিচ্ছি লেখাটা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই দ্বিতীয় চিৎকারের পর যুথির আঙুল অপেক্ষা তার ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে উঠবে। হারামজাদি শব্দটার থেকেই আমরা দেখতে পারি যুথি চুপ। হয়তো তার মনে পড়ছিল যে পাখিটা কথা বলতে পারে, ফলে আরো ভীত হয়ে সে দাঁড়িয়েছিল। খুব একটা একটা খুব ম্যাজিক রিয়েলিজমের ব্যাপার আছে কমল কুমারের মধ্যে। ওই সময় যুথি ভাবছে পাখিটা কথা বলতে পারে, ফলে আরো ভীত হয়ে সে দাঁড়িয়েছিল। নবীনা বউটি রক্ত দর্শনে মুখখানিকে ঠেলে বাঁধা পুটলির মতো করেছিল, অজস্র চুলকে ঘাট থেকে একটু হাঁটাবার জন্য মাথা নাড়া দিয়ে বলল, পাখি পাখি, সাত সকালে কি অলুক্ষণে কাণ্ড রে বাবা, বলে খেতুর মা সাক্ষী মারা কণ্ঠে বললেন, পাখি আমার পাখির তো অমন স্বভাব নয়। এবং পাছে দোষ পড়ে একথা নিশ্চয়ই স্মরণ করতে পুনরায় বলেছিলেন, তুই সাত সকালে মরতে আমাদের বাড়ি ঢুকেছিলি কেন? পাখির কামড় প্রতিদিনের অতি সাধারণ ঘটনা এক নিত্য নৈমিত্তিক আরো কিছু সাধারণ চিন্তার স্রোতের মধ্য দিয়ে বদলে যাচ্ছে যুথির ব্যাকগ্রাউন্ডে। যুথির পাখির কাছে আসার ঘটনা, পাখি কেন কামড় দিয়েছে, এই গল্পটা থেকে একটা নতুন ভিন্নতর গল্পকে দাঁড় করানোর চেষ্টা করছেন কমল কুমার, যে যুথি কেন পাখির কাছে এসছে। কেন এসছে? বউটি সত্তর চুন আনতে গেল, যুথি এখনো বুদ্ধিভ্রংশ খেতুর মার কথায় খানিক হাঁ করে রক্তাক্ত আঙুলটি মুখে পুড়বে কিনা ভাবতে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ এ তাবৎ আপনার মুখে সযত্নে রক্ষিত ছোলাগুলি যা সে মুখে পুরেই চিবায়নি, এ কারণে যে চিবলেই তো তা শেষ, তাই অতি কৃপণের মতোই মুখের একান্তে রেখেছিল এবং হাঁ করে আঙুল মুখে পুরবে না মুখটা আঙুলের কাছে নিয়ে যাবে, এই বিষম দ্বিধায় অদ্ভুত হাস্যকর অবস্থা তার হয়েছিল। হঠাৎ ঠিক সেই মুহূর্তে তার মুখ নিঃসৃত ছোলাকটি পড়ে গড়িয়ে খেতুর মার জল সাদা হাজাদষ্ট পায়ের নিকটে লেগেছিল। বেচারি যুথি, উপরন্তু বেচারি যুথির মুখ থেকে অল্প লালা তার নিজের হাতেই পড়েছিল এবং সে কম্পমানা। অন্য পক্ষে ছোলা পড়তেই খেতুর মা ঝটিতি দু এক পা সরে এসেছিলেন। মাটি থেকে চোখ ফিরিয়ে তিনি যুথিকে দেখে রাগে রোষে আক্রোশে তার গাত্রবস্ত্র যেমন বা শুষ্ক হয়েছিল, কি যে বলে গঞ্জনা শুরু করবেন তা সঠিকভাবে তার ঠোঁটে গুছিয়ে নিতে পারছিলেন না। সহসা আক্রমণ শুরু হয়ে গেল, উমা মেয়ের কি নোলা গো, কোথা যাব গো। এ সময়
আপনার গণ্ডস্থলে তর্জনী ছিল, এরপরেই দাঁতে দাঁতে ঘষে বলতে লাগলেন, বেশ হয়েছে, খুব হয়েছে, এবার নিজের রক্ত পেট ভরে খাও। আমরা গল্পের নাম পেয়েছি নিম অন্নপূর্ণা। অন্নপূর্ণা অর্থে এখানে কেবল অন্নদাত্রীর কথা বলা হয়নি। অন্নপূর্ণা অর্থে এখানে সেই বরাভয় দাত্রীর নারীর প্রকৃত অবস্থান যাকে আমরা কল্পনার মধ্যে রাখি, অথচ সেই নারীকেই আরেক নারীর দ্বারা তাড়িত করি, তার ওই নিমত্ত, তার ওই বালকত্ব, তার ওই অত্যন্ত সরলতাকে আমরা বিনষ্ট করে পাখির ছোলা খাবে বলে যুথি সেই ছোলা নিতে এসেছিল, সেই ছোলা নিতে গিয়ে টিয়া পাখিটি তার আঙুলটি কামড়ে দিয়েছে, এবং কামড়ে দেওয়ার এই অতি সামান্য ঘটনার মধ্যে এতগুলো ভাবনা স্রোতের মধ্য দিয়ে আমরা একটা ভিন্নতর গল্পের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছতে যাচ্ছি, যে যুথির আলটিমেট তার ব্যাকগ্রাউন্ড, তার তার সমস্ত কিছুর জন্য, তার তার এই এই গোটা ঘটনার জন্য, টিয়া পাখির কামড় থেকে শুরু করে তার এভরিথিং এর জন্য এখন গোটা ঘটনাটা ঘুরে যেতে শুরু করছে তার প্রতি। এই অন্নপূর্ণাই কিভাবে ক্রমশ নিমে পর্যবসিত হবে, এই অন্নপূর্ণার বরাভয় দাত্রী রূপী কিভাবে ক্রমশ আরো কতগুলো নারীর দ্বারাই, এও কিন্তু এক ধরনের পুরুষতন্ত্রেরই কাঠামো। তার মানে আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে কোথাও গিয়ে একটা সিস্টেমকে তুলে ধরতে চাইছেন কমল কুমার মজুমদার, কোনো গল্প না বলে জাস্ট কতগুলো পরপর 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 বিচ্ছিন্ন ঘটনাকে সাজিয়ে দিচ্ছেন, আর ক্যারেক্টার গুলোর মধ্যেকার চিন্তাগুলোকে আমাদের সামনে রাখতে রাখতে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত সব ঠিক আছে, এই অবধি যদি মোটামুটি ধরতে পারি গল্পটার মধ্যে খুব নতুন বা কমল কুমার মজুমদার যে অর্থে কমল কুমার মজুমদার, আমরা তার কোনো জায়গা পাবো না। আমরা জাস্ট একটু মাঝখানের কতগুলো কয়েকটা প্যারা বাদ দিয়ে যদি আমরা, দুটো তিনটে প্যারা বাদ দিয়ে যদি আমরা একটু এগিয়ে যাই গল্পে, আমরা দেখতে পাবো লেখক বলছেন, বেচারি যুথির প্রকৃতপক্ষে কি যে করা শোভনীয় তা সে নিজেই কিনারা করতে পারছিল না। সে একবার নিজের দিকে, অন্যবার খেতুর মার দিকে আড়ে আড়ে চেয়েছিল। খেতুর মা এইটুকু বিলম্বেই অস্থির, মুহূর্তের মধ্যেই সকালের আলোকে বাঁকা চোখে দেখেন এবং নিমেষেই পান তার নিজের হাতে তুলে একবার চুন সমেত পানটির দিকে তাকিয়ে নিশ্চয়ই কথা ভাবছিলেন যে তাকে কাজের পর আরেকবার স্নান করতে হবে। ভেবে পরক্ষণেই যুথির বেড়াবেনিটা হ্যাঁচকা টানে নামিয়ে বেশ জবর মুঠো করে ধরার পরে পানটা তার কাছে এগিয়ে দিতে সে যুথি অতি সহজভাবে সেটা নিয়ে নিজের আঙুলের ওপর চেপে ধরেছিল এবং যুগপৎ আপনার দাঁত দ্বারা জামার কাছের জামাটা কিঞ্চিত টান দিয়েছিল। খেতুর মার ক্রোধ উন্মত্ত বেনি আকর্ষণে যুথি বড় নিশ্চিন্ত হয়। অদ্ভুত লাইন, যত রাগ গিয়ে পড়েছে খেতুর মার যুথির ওপর। চুন আনতে গেছে, পানে চুন ভরে সে যুথির দিকে এগিয়ে দেয়, যুথি সেটা আঙুলে জড়িয়ে রাখে এবং তার বেনি ধরে প্রচন্ড আক্রোশে একটা হেঁচকা দেয়। খেতুর মার এই ক্রোধ উন্মত্ত বেনি আকর্ষণে যুথি বড় নিশ্চিন্ত হয়। ঝাঁটা লাথি এ সবে তার যেমন বা সকল কিছু বোধগম্য পরিষ্কার লাগে, সুতরাং এই সে চেয়েছিল, যেহেতু সে কোনো মতেই দুই চোখে দুই দিকে দুভাবে আর দেখতে পাচ্ছিল না, এছাড়া এত আলো থেকেও সবকিছুতেই যেমন বা সান্ধ্য, তাই যুথি ইত্যাকার নির্মম ব্যবহারেও অধিক স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এইখানে কমল কুমার মজুমদারের গল্পের মজা। আমরা এতক্ষণ যুথির প্রতি সিম্প্যাথেটিক হচ্ছিলাম না, আমরা এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম যে বেচারা বালিকা যুথি সে টিয়া পাখির খেতে দেওয়া ছোলা ছিনিয়ে নিয়ে খেতে চাইছে, নিশ্চয়ই তার খুব খিদে পেয়েছিল, সেটা করতে গিয়েই টিয়া পাখি তার আঙুলে কামড় দেয়, তারপর সেই কামড়ের জন্য সে চিৎকার করে, সেই চিৎকার শুনে বাড়ির বউরা ছুটে আসে, ছুটে এসে যুথিকেই গালাগাল করে, তাকেই প্রচন্ড পরিমাণে আক্রোশ দেখায়, একটা সিম্প্যাথি জাগছিল। এই সিম্প্যাথিটাকে এক নিমেষে ভেঙে দিলেন কমল কুমার মজুমদার, এটা বলে যে যুথি এটাতেই আশ্বস্ত হয়, যুথির কাছে এটাই স্বাভাবিক। বরং যুথিকে যদি এখন কেউ আদর যত্ন করত,
তাহলে যুথির প্রবলেম, কারণ সে সেটা পায়নি কোনোদিন। যুথির মতো মেয়েরা বা যুথির মতো মেয়েরাই তারা এই ধরনের আদর যত্নে অভ্যস্ত নয় যে টিয়া পাখি কামড় দিল আর অমনি সবাই এসে তার আঙুল যত্ন নিতে শুরু করলো, বরং এইটাতে সে আশ্বস্ত বোধ করে, এই লাথি ঝাঁটা গালাগালিতেই সে স্বচ্ছন্দ বোধ করে। এই ভাবনাটা কার? যুথির নাকি লেখক ভাবছেন? মানে এটা তো খুব স্বাভাবিক হতে পারে না, এই ঘটনাটা তো খুব স্বাভাবিক এরকমটা হতে পারে না যে একটা বাচ্চা মেয়ে মায়া বা মলিনার মতো প্রচন্ড প্রৌঢ়া বা ম্যাচুয়ার সে একেবারেই নয়, একটা বালিকা। হ্যাঁ, আমরা জানি বালিকারা প্রচন্ড অনেক ছোট বয়স থেকে ম্যাচুয়ার হয়, আমরা রতনদের কথা বারবার মাথায় আসে, কিন্তু তারপরেও সে কি এটা এইভাবে ভাবতে পারছে যে সে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এই লাথি ঝ্যাটার নিমত্তেই তার অন্নপূর্ণার সত্তার জাগরণ, বরং তাকে যদি কেউ আদর দেখায় যত্ন দেখায় সেটাতে সে ভীত হয়? এ কোন ধরনের সাইকোলজি তৈরি করতে চাইছেন কমল কুমার? এইখান থেকে কিন্তু গল্পের আসল শুরু, যুথির আশ্বস্ত হওয়া। খেতুর মা তাকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন পাখিটার পাশ দিয়েই তাদের যেতে হয়, ফলে এ সময় যুথি খেতুর মার কাছে ঘেঁষে এসেছিল এবং চোরাগোপ্তা চাহনিতে পাখিটার প্রতি সে দেখে পিতলের চকচকে দাঁড়ের উপর নিশ্চিত তীব্র সাংঘাতিক রুক্ষ পা দুটি, আর তার ঠিক উপরেই পাখির সুডৌল উদর দেখা যায়। শেষ রাতে চন্দ্র কিরণে প্রকাশমান শরৎকালীন মেঘ যেমন হয়তো সবুজ কিংবা পাণ্ডুর কিংবা নরম কিংবা তুলতুলে। টিয়া পাখির বর্ণনাটা খেয়াল করেছো? এর পাশাপাশি যুথির খেতুরমার আক্রোশে আশ্বস্ত হওয়া আর টিয়া পাখির সবুজ মেদুর সৌন্দর্যের বর্ণনা, দুটো কি ভয়ানক পরিমাণে বৈপরীত্য তৈরি করে। তার মানে আমরা যে টিয়া পাখিকে খাঁচায় বন্ধ করে রাখি তার সৌন্দর্যের জন্যই, আমরা তো কাক পুষি না, আমরা তো টিয়া পাখিই পুষি, তাকে যুথি ভয় পায়। যুথির রাগ খাঁচায় টিয়া পাখিটি বন্ধ হয়ে আছে বলে নয়, যুথির রাগ খাঁচায় বন্ধ টিয়া পাখিটির প্রতি। আমরা ঠিক যে মুহূর্তে যে সাধারণ সমাজ নিয়ন্ত্রিত ভাবনায় গল্পটাকে ভাবতে শুরু করি, কমল কুমার মজুমদার ঠিক তার উল্টো গল্পটা বলতে চান। যুথির উপর রাগ তার চারপাশের সবার, আর যুথির সমস্ত রাগ টিয়া পাখির উপর। যুথির রাগ এই খেতুরমার উপর নয়, যুথির রাগ ওই নবীন বউটার উপর নয়, যুথির রাগ তাকে যারা লাঠি জ্যাটা দেয় গালাগাল করে তাদের উপর নয়, যুথির রাগ এই বানিয়ে তোলা সৌন্দর্যগুলোর প্রতি যারা খাঁচায় বসে অন্যের কামড়ে অভ্যস্ত হতে শেখায়। টিয়া পাখি হয়ে ওঠে তার কাছে প্রচন্ড রকমের একটা দহনের উপকরণ। আবারও বলছি, এই অনুভবটা সে ফিল করছে, কিন্তু বলছে কমল কুমার মজুমদার। এই গোটা অনুভবটা যুথি জারণ করছে নিজের মধ্যে, কিন্তু তার ভাষা দিচ্ছে কমল কুমার মজুমদার। যে বরাভয় অন্নপূর্ণার আর্কেটাইপে এতদিন পর্যন্ত আমরা রতনদেরকে চিনে এসেছি, ঠিক তার উল্টো পিঠের গল্প বলছেন কমল কুমার মজুমদার। এর পাশাপাশি রতন, শুভা, রবীন্দ্রনাথ কৃত এই বালিকা ক্যারেক্টার গুলোকেই যদি রাখো, তার বৈপরীত্যটা তোমরা অদ্ভুত রকম ভাবে টের পাবে। যুথি শান্তি পায় বরং এই গালাগালি, এই এটা এটা কেবল হ্যাবিচুয়েটেড হয়ে পড়েছে বলে নয়, এটা অনেক সরাসরি সে বুঝতে পারে, বরং সে বুঝতে পারে না টিয়া পাখির স্বভাব। টিয়া পাখিটা কারা? বেসিক্যালি আমাদের এই সৌন্দর্যের বানিয়ে তোলা জগৎকে যারা ধারণ করে রাখি তাদেরকে যুথি বুঝতে পারে না। যুথি বুঝতে পারে না ওই পোস্টমাস্টারদের, যে যাওয়ার আগে রতনদের হাতে টাকা তুলে দিয়ে বলে এটা তোর প্রয়োজনে রাখিস। ওই পোস্টমাস্টারের ভেতরে লুকিয়ে থাকা দরদ, যেটা রতনকে হাউমাউ করে কাঁদিয়েছিল, মনে পড়ছে পোস্টমাস্টার গল্পটা? রতন কেঁদেছিল কারণ প্রচন্ড আন্তরিকতায় সে ভেবেছিল পোস্টমাস্টার তাকে বাড়ি নিয়ে যাবে। পোস্টমাস্টারেরও কোনো দোষ নেই বেসিক্যালি, পোস্টমাস্টার চাইলেই কোনো বাইরের মেয়েকে সে বাড়িতে এনে তুলতে পারে না, তারও অনেক রকম অবস্টাকেল আছে।
কিন্তু রতন তো আর এত দেনা পাওনার দিক দিয়ে ভাবেনি। এই অবধিও ঠিক ছিল, পোস্টমাস্টার যদি শুধু শুধু চলে যেত। সে যখন তাকে টাকা দিতে গেল, রতনের সেবাটা সে বাই করতে গেল টাকাটা দিয়ে, তখন রতন আর না কেঁদে পারল না। জুথির মতো রতনদের ভয় এই বানিয়ে তোলা টিয়া পাখির, এই পোস্টমাস্টারদের সৌন্দর্য, করুণা, দরদের জগতের প্রতি। জুথি টিয়া পাখিটার মধ্য দিয়ে এই বানিয়ে তোলা দরদকে আবিষ্কার করতে পারে। জুথি এই টিয়া পাখিদের মধ্য দিয়ে বানিয়ে তোলা সহানুমর্মিতার আড়ালে করুণাকে আবিষ্কার করতে পারে। পোস্টমাস্টার হয়তো রতনকে গালিগালাজ করেনি, কিন্তু যে করুণা দেখিয়ে তাকে অপমান করেছিল সেটা আরো ভয়ঙ্কর ছিল। জুথি, এখনকার জুথি এটা ফিল করে। এখনকার জুথিরা তাই তার অন্নপূর্ণা সেবাদাত্রী রতনদের মতো পোস্টমাস্টার জ্বরে পড়লো তার সেবা করে কাটিয়ে দিতে চায় না, বরং তার কাছে এই গালাগাল, এই ভৎসনা, এই প্রচন্ড পরিমাণে এইটা আশ্বস্ত বোধ করে। এটা শুধু অভ্যাস হয়ে গেছে বলে নয়। তোমরা কি ধরতে পারছো কথাগুলো? জুথি খেতুরমার এই ধরনের ব্যবহারে আশ্বস্ত বোধ করে, অভ্যাস হয়ে গেছে বলে নয়, বরং সে এটাকে সরাসরি বুঝতে পারে বলে। সে ভয় করে কাদের? এই টিয়া পাখি সুলভ, যে বাইরে থেকে দেখতে খুব মিষ্টি লাগে, ছোলা খাচ্ছে, যেই তার ছোলাটার দিকে আঙুল দিতে যাবে সে টুক করে আঙুলটা কেটে তোমার হাত রক্তাক্ত করে দিতে পারে, যেভাবে পোস্টমাস্টার রক্তাক্ত করে দিয়েছিল রতনকে। জুথি এদেরকে ভয় পায়। তাই এখন আর সে অন্নপূর্ণা হয়ে থাকতে চায় না। তার এই নিম বিশেষণটি যুক্ত হয়ে এই প্রচন্ড বাস্তব অবস্থানে তাকে নিক্ষেপিত করে, হয়তো সে নিতান্ত বালিকায়। দেখো, মানে কোন নিটল গল্প বলছেন না কিন্তু কমল কুমার মজুমদার, অথচ যেন একটা গল্পের ব্যঞ্জনায় আমাদেরকে প্রথিত করতে করতে যাচ্ছে। আমি এই জন্য এই তিনটে গল্প, লাল জুতো, প্রিন্সেস আর পিঙ্গলাবর্ত, তোমরা মিলিয়ে পড়ো। অদ্ভুত রকম ভাবে মানে সমাজ আমাদেরকে ঠিক যেভাবে ভাবাতে অভ্যস্ত করে, আমরা একটা সময় সাহিত্যের মধ্যেও সেটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। এই বানিয়ে তোলা অভ্যাসের জগৎকে ভেঙেছিলেন কমল কুমার মজুমদার। জুথির অভ্যাস ভাঙার মধ্যে আসলে লুকিয়ে আছে আমাদের গল্প পাঠের অভ্যাস ভাঙারও এক প্রবণতা। কমল কুমারকে তাই গল্প বলার প্রয়োজন পড়ে না। কমল কুমারকে তাই নিটল কোনো প্লট বানানোর প্রয়োজন পড়ে না। ছোট 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 অত্যন্ত প্রতিদিনকার বিচ্ছিন্ন ঘটনার মধ্যেই তাকে যুক্ত করে দিতে পারে। আর একটু এগোই দেখবে গল্পের ক্ষেত্রে তোমরা মজাটা আশা করি ধরতে পারছো। জুথি আপনাকে সরি, খেতুর মা যখন পাশ দিয়ে, হ্যাঁ, এই টিয়া পাখির পেটটা সে দেখছিল, হয়তো সবুজ কিংবা পাণ্ডুর, কি নরম কি তুলতুলে। তারপর বলছে জুথি আপনাকে নির্বিকার ভাবে খেতুর মার বজ্রমুষ্টির মধ্যে ছেড়ে দিয়েছিল। তাকে নিয়ে রাস্তায় নেমে এই পরিপ্রেক্ষিতহীন লাল গলিতে নেমেই দুবার চিকচিক করে থুতু ফেলে। মাথার কাপড়ে হাত দেওয়ার কথা তার মনেই হয়নি, এ কারণে যে গলি শুনশান। জুথিদের বাড়ির দরজার সম্মুখে এসে দাঁড়ালেন এবং দরজায় লাথি মারতেই দরজাটা আপনা খুলে গেল। এটা তিনি, খেতুর মা, আশা করেনি। ফলে দোমনা হয়ে ছেলে মানুষের মতো অহেতুক সর্দি টেনে নিয়েছিলেন। দেখো, এই বর্ণনাগুলোর মধ্যে একটা অদ্ভুত অগোছালো, একটা কেয়ারলেসনেস, একটা প্রচন্ড মানে তুমি যদি এখানে পাশাপাশি মানে রবীন্দ্রনাথের বালিকা চরিত্র বা অন্য কোন সাহিত্যিকদের বালিকা চরিত্রকে রাখো, দেখবে জুথি ক্যারেক্টারটার মধ্যে, জুথিও একজন বালিকায়, কিন্তু প্রচন্ড একটা ছন্ন ছাড়া ভাব আছে। সর্দি পড়ছে, জামা বারবার গলে যাচ্ছে, তাকে ধরার কোনো আর ইচ্ছা নেই, মাথার চুল উস্কো কুস্কোট, টিয়া পাখির থেকে ছিনিয়ে ছোলা খাচ্ছে, প্রচন্ড একটা রুক্ষতা, একটা বাস্তবের প্রচন্ড সজীব রুক্ষতাকে জুথির মধ্যে বুনে বুনে দিতে দিতে যাচ্ছে। এবং এই গোটাটার মধ্যে ওই বানিয়ে তোলা রতনদের অন্নপূর্ণার জগৎটাকে ভেঙে দিচ্ছেন তার নিমত্তে, তার তিক্ততায়। এখনকার জুথিরা ওই রতনদের মতো আর সেবা করার জায়গায় নেই, নেই বলেই তাদের পরবর্তী যে প্রজন্মগুলোর অবস্থান বা তাদের গতি প্রকৃতি কি হতে পারে তারও একটা আভাস যেন গল্পে দিয়ে যেতে চান। মানে আমরা চাইলে সেই আভাসটাকে খুঁজে নিতে পারি। এবং
প্রীতিলতা দেওয়ালে একটি পাঠেস দিয়ে দণ্ডায়মান, হাতের আলগা মুঠোয় এক গাদা, দরজা খোলার পর ভিতরে ঝাপসন অন্ধকার কাটার পর দেখা গেল কি প্রীতিলতা। আবার একটা নতুন ক্যারেক্টারের মধ্যে আমরা চলে এলাম। এক থোকা চুল, যা অবহেলায় অনিয়মে মেহেদি পিঙ্গল, তবু সেখানে অন্ধকার। সে জননী, তথাপি এ খেলা তার ভালো লাগে। অজস্র চুলে চুলে পাচন তুল্য গন্ধ, এহেন গন্ধে আপনাকে বড় পুরাতন বলে বোধ হয়। গায়ে ন্যাপথলিন আর তোরঙ্গের মরিচার গন্ধে মিলেমিশে দিনগুলিকে যেমন বা সুদীর্ঘ করে, আর যে তাকে, প্রীতিলতাকে অযথাই মন্দ ভাগ্যক্রমে নিশ্চিহ্ন করে রেখেছে। বস্তুত সে নিজেকে খুঁজে না পেলেও, আপনাকে বুঝে না পেলেও অদ্য সে নিঃশ্বাস নেয়, আজও সে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। ভেবেছে হায়, আমার থেকে আমার ছায়া সুখী। সে চোখ ছোট করে দিনমান দেখে, সে চোখ সুতীক্ষ্ণ করে অন্ধকার দেখে। আমরা দেখেছিলাম এর আগের প্যাটার্নের গল্পগুলোতে মলিনারা, সাবিত্রীরা, মায়ারা একটা খুব বানিয়ে তোলা তাদের অতৃপ্তিগুলোকে চেপেই প্রচন্ড সুখী হওয়ার ভান করছিল। আর এখন এই গল্পগুলোর মধ্যে দেখতে পাচ্ছি তারা যে সুখী নয়, এটাতেই তারা আশ্বস্ত বোধ করছে। তোমরা বদলটা ধরতে পারছো? এর আগের গল্পের প্যাটার্নগুলোর যে নারী চরিত্রগুলো আমরা পেতে পেতে গেছি, সেই নারী চরিত্রগুলো যার পর্যায়ে চেষ্টা করছে তাদের নিজেদের অসুখীপনাকে ঢাকার। তার জন্য কখনো তাদের হতে হয়েছে গিরগিটি, কখনো তাদের ইঁদুরত্বকে ইঁদুর কল নিজেই বানিয়ে মারতে হয়েছে, কখনো বা দরজায় খিল তুলে আটকে রাখতে হয়েছে। আজকে বেআব্রু হয়ে পড়েছে এই অন্নপূর্ণারা, আজকে বেআব্রু হয়ে পড়েছে এই নিম অন্নপূর্ণারা, কারণ তারা জেনে গেছে এই অসুখীর নেমেসিসকেই, তাদেরকেই বহন করতে হবে। কোনো পুরুষ পার্টনার বা তাদের চারপাশ, সেটা মহিলা হোক, নারী হোক, পুরুষ হোক, তাদের এই বহনের শেয়ার করার, ভাগ করে নেওয়ার জায়গায় নেই। তাই কেউ মানে বেফালতু দরদ দেখাতে এলে, তাই কেউ বেফালতু আদর দেখাতে এলে তারা ভীত হয়, তারা টিয়া পাখিকে ভয় পায়, তারা সৌন্দর্যের প্রতীককে ভয় পায়। বরং তারা মনে করে তাদের ছায়ারা তাদের থেকে সুখী, এবং সেই ছায়া কালিমাকে মেখে নিয়েই তারা অ্যাকসেপ্ট করে নেয় এই জীবনটাকে। তাই এই জীবন খুব বানিয়ে তোলা অন্নপূর্ণাদের জীবন নয়, এই জীবন একেবারেই রূঢ় বাস্তব নিম অন্নপূর্ণাদের জীবন। তাই জুথির কথা থেকে প্রীতিলতায় যান, প্রীতিলতা থেকে ওই বাড়ির বউদের কথায় যান, কেউ সুখী নয় কিন্তু। এবং এই সুখী না থাকাতেই তারা অ্যাকসেপ্টেবল। এর আগের প্যাটার্নগুলোর গল্পে অ্যাকসেপ্ট করতে পারছে না বলে ভাবনাকে মারার কথা পড়েছি। এখন আমরা যে গল্পগুলোর মধ্যে যাচ্ছি, এই চরিত্রগুলো, এই অন্নপূর্ণারাই আজকে তাদের নিমত্তকে, তাদের তিক্ততাকে গ্রহণ করতে পেরেছে, একটা স্তর অ্যাডভান্স হতে পেরেছে। আর কমল কুমার মজুমদার এই গল্পগুলো পরপর রাখতে রাখতে যাচ্ছেন, কোনো গল্পের কাঠামো তৈরি না করেই, কোনো গল্পের পর্যায়, কোনো গল্পের আদি মধ্য অন্তের অবস্থান তৈরি না করেই। এ গল্প প্রেমেন্দ্র মিত্রের মতো নয়, এ গল্প আমাদের জ্যোতিরিন্দ্র নন্দীর মতো নয়, এ গল্প বিমল করের মতো নিটোল নয়, সন্তোষ কুমার ঘোষের মতো নিটোল নয়। কোনো ক্যারেক্টারের মধ্যেকার সংলাপ সেই অর্থে প্রায় নেই, কিন্তু তারপরেও একটা না গল্পের মধ্যেও আবিষ্কার করে উঠতে পারছি আমরা এই অন্নপূর্ণাদের তিক্ততাকে। তারা এটাকেই তাদের উষ্ণিস করে নিতে পারছে, তারা এটাকেই তাদের অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিয়ে যেতে পারছে। খেতুমিত্রের মা প্রীতিলতাকে দেখে থমকেছিলেন, তারপর নিজের বেনিধৃত মুষ্টি দেখেই যেন বা নিশ্চয়াত্মক বুদ্ধি ফিরে পেলেন, এবং অন্য হাতে ভিজে কাপড়ের খানিক দিয়ে ওষ্ঠদয় আবৃত ছিল। এখন কথা বলার সময় মুখের কাপড় কিয়ৎ পরিমাণে সরানো হয়েছিল। তিনি বলেছিলেন, এই নাও বামুনের মেয়ে, এই নাও। বাক্যের মধ্যে সত্যনিষ্ঠার গরব ছিল। প্রীতিলতা অল্প আয়াসেই মুখখানি বাঁকিয়ে তাদের দেখছিল। হাতে ব্যাং লাফিয়ে উঠে পড়লে চাষা যেমন লাভ দিয়ে ওঠে, তেমন তেমন লাফ, তেমনি যেমন বা তার ভিতরে দিয়ে উঠল, কিন্তু দেহে কোনো সার দেখা গেল না, কেবলমাত্র হস্তধৃত চুল সমূহ। এ দৃশ্য দেখেই সে চকিতে মুঠো ছেড়ে দিয়েছিল। অন্যপক্ষে খেতুর মা জুথির বেনিও ছেড়ে দিয়েছিল, দিয়েই বললেন, তোমার মেয়ে কি বলবো বাবা, বললে পেত্তয় যাবে না, সাত সকালে লোকে শুনলে বলবে খেতুমিত্রের মা কি লোক।
ভদ্রলোকের মেয়ে ঘেন্নাপিত্তি নেই একেবারে ভিখেরি রদম, পাখির ছোলা চুরি করতে গিয়ে কি কাণ্ড বাঁধালে, মুখ থেকে না পড়লে কি আমি এটার বেতন? এইটুকু বলেই খেতুর মা চারিদিকে চেয়েছিলেন, এ কারণে যে তার মনে হয়েছিল এখানে বারান্দায় কেউ নেই আর যে তিনি একাই বকে মরছেন। খেতুর মা আশা করছিলেন এইটুকু বলতেই জুথির মা জুথিকে আর আস্ত রাখবে না, কিন্তু কই, ফলে তার বড় অসম্ভব রাগ হয়, কণ্ঠস্বর কর্কশ এবং দৃঢ় হয়। বলছিলেন, বলি তোমার কি মনে হয় আমি মিথ্যে বলেছি? সংশাসনে না থাকলে মেয়ে কালে বাতাসি ঝরঝরে হবে পরকালে। খেয়াল করে দেখো, মা এবং মেয়ের যে জায়গা, প্রীতিলতা এবং জুথির কথা আমরা জানছি পরপর, দুজনেরই হতচ্ছিন্ন অবস্থা এবং প্রত্যেকেই তাদেরকে একেবারে মানে পাখির ছোলা চুরি করে খেয়েছে। আমরা অনেক চুরির গল্প শুনেছি, কিন্তু পাখির ছোলা চুরির গল্প বোধহয় বাংলা সাহিত্যে প্রথম কমল কুমার আমাদেরকে দেখালেন। এতটাই মানে দেখো, পাখির ছোলা চুরির মধ্যে কি আছে, মানে যদি খিদে পায়, পাখির ছোলা তো কেউ সাধারণভাবে চুরি করবে না, অন্য কিছু চুরি করবে। এটার মধ্যে একটা রূপক আছে। পাখির মানে প্রথমত তার নিশ্চয়ই খিদে পেয়েছে, ছোলা ভালোবাসে, হোয়াট এভার দ্য রিজন মেবি, সব থেকে বড় ওই টিয়া পাখির মুখ থেকে চিনিয়ে ছোলা আনা, ওটার মধ্যে একটা গর্ব আছে। কিন্তু এই গর্বের থেকেও বড় হয়ে উঠেছে তাদের এই মানে তাদের প্রতি মানুষের এই বিরক্তি তিক্ততাকে তারা এনজয় করতে শুরু করেছে। জুথি এবং জুথির মা প্রীতিলতা উভয়ই অদ্ভুত একটা সাইকোলজির প্রমাণ আমাদের এই গল্পে রাখতে রাখতে যাবে, যেখানে এই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তাদের চারপাশের সমস্ত লোকের দুর্ব্যবহারকে তারা এনজয় করে। এই ধরনের অবস্থান আমরা কমল কুমারের আগে পাইনি কোনো। কমল কুমার থেকে যখন পেতে শুরু করলাম যে একটা সময়ের পর মানুষ বারবার অপ্রেসড হতে 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 সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে নিয়েই গর্ব করে, দারিদ্রের গর্ব, দীনতার গর্ব, দৈন্যের গর্ব কমল কুমার মজুমদার আমাদেরকে শেখালেন যে না, এর মধ্যে একটা অদ্ভুত ব্যঙ্গ আছে, এর মধ্যে একটা অদ্ভুত সার্কাজম আছে, সেটাও কিন্তু লুকিয়ে রাখলেন না। কারণ যখন বউটি প্রীতিলতাকে বলছে এত কথা, প্রীতিলতার তো কোনো রকমের অনুভবই জাগছে না, এতে করে রেগে যাচ্ছে সেই বউ, এতে করে তার রাগ হচ্ছে, আরে ভাই এত করে বলছি, মেয়েকে মারছে তো নাই, বরং আমার কথা পাত্তাও দিচ্ছে না, আরো রেগে যাচ্ছে। তার মানে চারপাশের এই যে একটা ক্লাস কন্ট্রাস্ট, আমি তোমাকে নিচু করেই রাখবো, তুমি যতই চেষ্টা করো নিচুই থাকবে, এই বোধে যারা ওপরের সারিতে থাকে তারাও একই সারিতে নেমে আসে যখন এই নিচুর সারির লোকেদের আর কোনো কিছুতেই কিছু যায় আসে না, তারা অ্যাকসেপ্ট করে নেয়। তারা যতই অন্নপূর্ণার সাহিত্যিকদের রচনায়, অন্যদের কথায় অন্নপূর্ণার ওই মডেল আর্কেটাইপে বিলং করুক না কেন, তারা আসলে নিম, তারা আসলে নিচু, তারা আসলে এদের করুণার পাত্র। এই অ্যাকসেপ্টেন্সের জায়গায় চলে আসে তখন ওই আপার ক্লাস, কোট অ্যান্ড কোট, যে কোনো ভাবেই, অর্থের জায়গা থেকে হতে পারে, জাতের জায়গা থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে, তাদেরকে আর তারা আর এদেরকে টলাতে পারে। এটাও এক সাম্যের গল্প, যে সাম্যের জায়গায় কোনো জোর করে তারা তাদের প্রতিবাদ অধিকারের লড়াইয়ে নামেন এবং তাদের ভেতরের দারিদ্রকে লুকিয়েও রাখতে চায়নি, তাদের ভেতরের না পাওয়াগুলোকে লুকিয়েও রাখতে চায়নি, বরং তাকে অ্যাকসেপ্ট করে দিয়েছে। এই অন্নপূর্ণারাই ভবিষ্যতের নিম অন্নপূর্ণার প্রকৃত বাস্তব চেহারা ধারণ করতে চলেছে বলে কমল কুমার মজুমদার আমাদেরকে দেখালেন। এখন আর ওই বানিয়ে তোলা নারীর আর্কেটাইপের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলাম না, কোনো মধ্যবিত্ত চেতনা, কোনো এই ধরনের গল্পের মধ্যেই ঢুকলেন না। তিনি কেবল সরাসরি এই বিচ্ছিন্নতার গ্রন্থিবদ্ধের চেতনা প্রবাহের মধ্য দিয়ে এই ক্লাস স্ট্রাগলটা আমাদের সামনে তুলে ধরতে চাইলেন। প্রীতিলতা আর জুতি হয়ে উঠল তার যোগ্য উত্তরসূরি। প্রীতিলতা আশ্চর্য মনোযোগ সহকারে সকল কথাই শুনছিল, যেহেতু খেতুর মার গলায় কথার টানের মধ্যে লক্ষ্মীর পাঁচালির পড়ার ধাঁচ ছিল, মিল ছিল। দেখো বারবার এই বউগুলোর মানে হ্যাঁ, কমল কুমার মজুমদার বাংলা সাহিত্যের সবচেয়ে কম আলোচিত প্রতিভা, আর যেমন আর কেমন যেন অহেতুক জটিলতাও সৃষ্টি করে রাখা হয়েছে তার সাহিত্যকে। হ্যাঁ, এমন একদমই তাই, গোপাল বাবু যেটা বলছেন একদমই ঠিক কথা, যে
এত ভয়ঙ্কর বাস্তববাদী সাহিত্য, মানে আমরা তো কল্লোলদের বাস্তবতার কথা প্রায় প্রত্যেকে জেনে জেনে ক্লিশে করে ফেলেছি, বহু ব্যবহারে জীর্ণ করে ফেলেছি, কিন্তু কমল কুমার মজুমদারের মতো লেখক পরবর্তীকালে এই কমল কুমার মজুমদারের লেখকের লেগেসি গুলোকে এগিয়ে নিয়ে যাবে বিমান চট্টোপাধ্যায়, রবীন্দ্র গুহের মতো লেখকেরা, যাদের কথা, যাদের নামই হয়তো আমরা শুনি, যাদের নামই হয়তো আমরা প্রায় শুনিনি, এই লেগাসি গুলোকেই। তোমাদের মধ্যে বিমান চট্টোপাধ্যায়ের নাম, রবীন্দ্র গুহের নাম কজন শুনেছ? এটা তোমাদের ফল্ট নয়, সাহিত্যের রাজনীতি এগুলোকে চেপে যায়। আর এই রাজনীতির বিরুদ্ধে এই কমল কুমার মজুমদারের মতো বাস্তববাদী লেখকেরা কোনো গল্প না বলে, সাহিত্যের কোনো মেকানিজম, কোনো চিত্র, কোনো সঙ্গীত ব্যবহার না করেও তাকে কালোজয়ী সাহিত্যের জায়গায় রেখে যেতে পারে। এটাও তো একটা ক্লাস স্ট্রাগলের গল্প, যে ক্লাস স্ট্রাগলের জায়গায় কোনো সোচ্চার প্রতিবাদ নেই, যে ক্লাস স্ট্রাগলের জায়গায় কোনো বিরুদ্ধতার আন্দোলনের সঘোষ চিৎকার নেই, আছে কেবল অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, আমি দরিদ্র, আমি গরিব, আমি ভিকিরির মেয়ে, কি হয়েছে? এই অ্যাকসেপ্টেন্সের মধ্যে যে ঔদার্য আছে, যে বাস্তবতার পরিচয় আছে, সেইটার থেকে এক নতুন যাত্রা শুরু করছে বাংলা গল্প। অথচ এই পথটিকে আমরা তেমন ভাবে গুরুত্ব দিতে চাইনি, কারণ এগুলো আমাদের অস্বস্তি দেয়, আর এগুলো পড়ে আমাদের ঠিক গল্পের মেজাজটা পাওয়া যায় না। এই জায়গাগুলোতে কমল কুমার মজুমদারের কৃতিত্ব লুকিয়ে থাকছে। গোপাল বাবু বলছেন, মানে কোনো প্রশ্ন করছো কি? আমি এই শুনলাম, মানে এটা বুঝলাম না ঠিক, যাই হোক। হ্যাঁ, তো তার ফলে আমরা যেটা ধরতে চাইছি যে এবার যদি প্রীতিলতার মধ্যে যাই, এতক্ষণ মেয়ের কথাই ছিলাম, জুথি, এবার যদি তার মায়ের কথাই যাই, মানে চেতনা প্রবাহ দেখো কিভাবে জেনারেশনের মধ্য দিয়ে জুথি থেকে তার মায়ে যাচ্ছে, তার মা থেকে জুথিতে যায়নি। এক ধরনের উল্টা চলন, এক ধরনের এই পরম্পরার উল্টা চলন। এই নিম অন্নপূর্ণারাই আমাদের বাস্তব অন্নপূর্ণা, যাদেরকে আমরা করুণা করি, দরদ দেখাই, যাদেরকে রজনীর সংসারের সীমান্তে রেখে দিই, তারা যে আসলে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় চলে যাচ্ছে, এটাই একটা বড় রকমের প্রতিবাদ। প্রীতিলতা তাই খুব মনোযোগ সহকারেই সকল কথা শুনছিল, যেহেতু খেতুর মার গলায় কথার টানে লক্ষ্মীর পাঁচালির পড়ার ধাত ছিল। সবসময় দেখবে এদের একটা ধর্মীয় ভাবাবেগ এই বউগুলো যারা বলতে আসছে তাদের মধ্যে জুড়ে দিয়েছেন কমল কুমার। যেখানে গৃহলক্ষ্মী রূপে তুমি সকলের ঘরে দিনজনে রাজা পায় তব কৃপা বলে, সে প্রীতিলতা যেমতবা করজোরে জুথি সংবাদ শুনছিল, কিন্তু তাহলেও এ কথা সত্য যে ভিকিরি কথা তাকে রক্তের প্রাচুর্য দিয়েছিল। চুরির কথাটাই তুলনায় মাটির। আচম্বিতে প্রীতিলতার স্বল্প তোয়াশ সদৃশ দেহখানি রুষ্ট সাপের মতোই আলোড়িত হয়ে ওঠে, আপনকার বরফ দেওয়া চোখের দৃষ্টিকে অমোঘ ভাবে ছোড়া যেমন হাতে করে তেমনি উদ্যত করে ধরেছিল। খেতুর মা কথা শেষ না করেই যেই তুড়ি দেওয়ার শব্দে তাচ্ছিল্য হ্যাঁ আওয়াজ করেছেন, তদ্দণ্ডেই প্রীতিলতা ইহ ধ্বনি করে ওঠে, আর ঠিক এহেন সময় এক ঝাঁক জঙ্গি বিমান উড়ে গিয়েছিল। ভিকিরি কথাটায় প্রীতিলতার রক্ত গরম হয়ে উঠেছিল একবারের জন্য, ছলাৎ করে। চুরি করেছে তাতে নয়, ভিকিরি। ভিকিরি কারা? ভিকিরি। এই কথাটার মধ্যে প্রীতিলতার যে রাগের বহিঃপ্রকাশ, তাকে কমল কুমার মজুমদার তুলনা করছেন আকাশ দিয়ে জঙ্গি বিমান চলে যাওয়া। কি ভয়াবহ রকমের রূপকল্প! এখানকার সকলেই এ বারান্দা প্রায় ঢাকা পাঁচিলের ওপরে যে আকাশ সেদিকে চাইল, তথাপি প্রীতিলতা নিজেকে এখন ইতিমধ্যেই শান দেবার অবকাশ পেয়েছিল। সে মুখখানিতে ঈদৃশ ভঙ্গি করে যেমন মনে হয় কিছু খাচ্ছে, অথবা তার জিভা আঠায় জড়িয়ে গিয়েছে। এরপরই সে বিড়ালের মতো ফেস করে উঠে বলল, নিজে যে বগলে সাবান দাও বিধবা হয়ে, তার বেলা কিছুটি হয় না। না, ভালো করে খেয়াল করো, নিজে যে বগলে সাবান দাও বিধবা হয়ে। এই প্রীতিলতা জুথির মায়েদের কাছে অপমান যদি হয় ভিকিরি হওয়া, গরিব হওয়া, দরিদ্র হওয়া, তাহলে এই আপার ক্লাস মানুষগুলো যারা প্রচন্ড ধর্মের গর্ব করে বেড়ায়, দেখবে ইচ্ছে করে কমল কুমার মজুমদার এই প্রীতিলতা জুথির অপোজিটের নারী ক্যারেক্টার গুলোর মধ্যে একটা ধর্মীয় ভাবাবেগকে জুড়ে দিয়েছেন, কারণ তাদের ওই বানিয়ে তোলা জগৎগুলো সব থেকে দুর্বল জায়গা হচ্ছে ওই ভক্তি, ওই ধর্ম। তাই বিধবা হয়ে তুমি সাবান দাও,
একজনকে তুমি চোর আর ভিখিরি বলছো, তার থেকেও বেশি অপমানকর এই কথাটা তাদের জন্য। এই প্রতিবাদটা জুড়ে দিতে পারলেন কমল কুমার। দেখো, এদের মধ্যে প্রীতিলতা বা জুথিদের মধ্যে কিন্তু কোনো করুণার ব্যাপার নেই। তারা খুব মাথা নিচু করে বলছে না যে ছি 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 জি জুথি তোমার টিয়া পাখির ছোলা চুরি করে খেলো, কি অন্যায় করেছে, মেয়ে চোর, মরতে পারিস না। মানে খুব প্যান প্যানে মেনস্ট্রিম সাহিত্যের যদি চিরাচরিত প্লট পেতাম, তাহলে তো এই গল্পটাই পেতাম যে প্রচন্ড কষ্ট পেয়ে প্রীতিলতা এক ঠাস করে জুতিকে চড় মারলো, তারপর তার আঙুলের ওই চুন দেওয়া পান পদাটি গেল খসে, তার জামার বেআব্রু হয়ে যাওয়া অবস্থানটিও বাকিটা খসে পড়লো। এরকম এরকম গল্প পেতাম তো, প্লট পেতাম তো। এখানে প্রীতিলতা তার মেয়ের সম্পর্কিত কোনো কথার মধ্যে তো গেলই না, বরং তাকে ভিখিরি বলা, তাদেরকে ভিখিরি বলার প্রতিবাদ স্বরূপ সে বলল, তুমি যে বাবা ধার্মিক হয়ে বগলে সাবান দাও, খুব না, অন্যকে ভিখিরি বলতে খুব ভালো লাগে। এই বলিষ্ঠ প্রতিবাদ এর আগে বাংলা গল্পের সাহিত্যে আমরা এই নিচু জাত, এই প্রান্তিক মানুষদের মধ্যে দিয়ে পাচ্ছি না, কারণ তারা একটা করুণার বৃত্তে বাস করছে, কারণ তারা তাদের সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করার শক্তি দেখায়নি। কমল কুমার মজুমদার দেখালেন এরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারা শুধু অন্নপূর্ণা নয়, নিম অন্নপূর্ণা। তাই তারা অনেক বেশি বলিষ্ঠ, অনেক বেশি শক্তিশালী, এই ধরনের দুর্ব্যবহারকে কমব্যাট করতে পারে কোন রকম করুণার পাত্র না হয়েই, কোন রকম সহানুমর্মিতার পাত্র না হয়েই, কোন রকম দয়ার পাত্র না হয়। বাংলা সাহিত্য এই প্রান্তিক মানুষদের চরিত্রের মধ্যে এক অদ্ভুত বদল পেল এই নিম অন্নপূর্ণার জায়গা থেকে। অবশ্যই নারীকে কেন্দ্র করেই তিনি এই জায়গাটি তৈরি করলেন, এবং ক্রমশ পুরুষদের ক্ষেত্রেও তিনি এই বিষয়টিকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। যে তিনটে গল্প বলেছি, তোমরা তার মধ্যেই তার উদাহরণগুলো পাবে। তোমরা যদি একটু মিলিয়ে পড়ে দেখো, তাহলেই এই মজাটা আবিষ্কার করতে পারবে কমল কুমার মজুমদার। তাই কমল কুমার মজুমদারের গল্পের মজা আবিষ্কার করার জন্য আগে তার ভাবনার জায়গায়, তার চরিত্রের জায়গায়, তার ব্যঞ্জনার জায়গায় নিজেকে পৌঁছতে হবে। তার জন্য প্রয়োজন তার কয়েকটা গল্প পাঠ। আমি তোমাদের জাস্ট এটা ধরিয়ে দিতে চাইলাম, এই গল্পটার সূত্রে তিনটে গল্পকে পড়ে নেওয়ার পর আমরা যখন এই গল্পটা শেষ করব, কালকেই আমরা এটা শেষ করব আলোচনাটা, তোমরা তার মধ্যে যদি এই গল্পটা পড়ে ফেলতে পারো, আমি যদি পাই পিডিএফটা তোমাদের তুলে দিচ্ছি, না হলে তোমরা এমনি ইন্টারনেটে পেয়ে যাবে। এই তিনটে গল্প অ্যাভেলেবেল। তাহলে তোমরা এরপর থেকে কমল কুমারকে যদি তোমরা একবার বুঝে যাও, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি আর পৃথিবীর কোন ধরনের গল্প পড়তে তোমাদের অসুবিধা হবে না। সব রকমের গল্প পড়ে তার একটা ভিন্ন পারিবেশিক মানে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এটা খুব জরুরি, এটা ভীষণ জরুরি। তোমরা কি ধরতে পেরেছো? যদি একটু বলো। যারা শুনছিলে বা যারা কমল কুমারটা খানিকটা নিজেদের চেষ্টায় পড়া শুরু করেছো, কয়েকজন জানিয়েছো যে তারা কমল কুমার মজুমদারকে নিজেদের চেষ্টায় পড়া শুরু করেছো, বা তারা বা শুধু এই গল্পটা যারা লাইভ ক্লাসটা শুনলে দুটো ক্লাসে, তারা কি খানিকটা হলেও ধরতে পারছো কমল কুমারকে? এইটা কিন্তু জানাটা একটু জরুরি। তোমরা কালকের ক্লাসের আগে যদি পারো এই তিনটে গল্প একটু পড়ে ফেলো, ইন্টারনেটেই আশা করি পেয়ে যাবে। তবু আমিও যদি পেয়ে যাই তোমাদেরকে গ্রুপে আলাদা করে তুলে দিচ্ছি। আমরা এই আলোচনাটা কালকে কন্টিনিউ করে কমল কুমার থেকে আমাদের নেটের সিলেবাসের এই প্যাটার্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ আরেকটি নতুন গল্পে যাওয়ার চেষ্টা করব, কমল কুমার শেষ করেই অবশ্য। তোমরা কালকের ক্লাসে আবার যুক্ত হও। আজকে এই অবধি আলোচনা থাকছে।